ভয় নেই, আমি আছি তো, জাস্ট হাতটা দেখতে দাও আমায়। কথাগুলো বলেই জাঙ্কুক নিজের কোমর থেকে তের বাম হাত ছাড়িয়ে নিয়ে সামনে ধরতেই শীতল চোখ বুলায় তের হাতে। 10 আঙ্গুলের নখের আঁচড় স্পষ্ট ফুটে ওঠে তের হাতে। সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা জমাট বেঁধেছে। জাঙ্কুক হাত বাড়িয়ে তের বাম হাতের জামাটা একটু উপরে তুলতেই জাঙ্কুকের হাতের স্পর্শে মৃদু কেঁপে উঠেতে জাঙ্কুককে জড়িয়ে ধরার মধ্য দিয়ে তে জাঙ্কুকের বুকে মুখ লুকায়। জাঙ্কুক তের কম্পন বুঝতে পারে। জাঙ্কুক থামে খানিকটা সময়, অস্থিরতা তাকেও জেঁকে বসেছে। তারপরও নিজেকে শান্ত করে তের বাম হাতের জামাটা উপরে তুলে দেখতে থাকে। অবুঝ তের ব্যথায় যেন জাঙ্কুকের প্রশস্ত বুকে আঘাত করছে বারবার। জাঙ্কুক হাত বাড়িয়ে সেই ব্যথাগুলো আলতো হাতে স্পর্শ করে দিতে আবারও কেঁপে উঠেতে জাঙ্কুকের শার্টের পেছন খামচে দিয়ে চেপে ধরতেই আবারও থামে জাঙ্কুক। থেকে আর না ছুঁয়ে তের বাম হাতটা নিজের ডান হাতের মুঠোয় নেয়। সাথে সাথে চমকে উঠে জাঙ্কুক। কম্পিত হয় এবার তার শরীর। এতটা নরম তুলতুলে শরীরের অধিকারী হবে তার জানা ছিল না। দীর্ঘ 10 বছর পর নিজ থেকে আজ প্রথমবার জাঙ্কুক থেকে ছুঁয়েছে। অনুভূতিরা সব দলা পাকিয়ে আসছে নিজের মধ্যে। এবার অস্থিরতা বেশ হচ্ছে, সেই সাথে হচ্ছে বিরক্তিও। সামান্য একটা মেয়ের জন্য তার বারবার কেঁপে ওঠা অযৌক্তিক মনে হচ্ছে। ফালতু থেকেও ফালতু মনে হচ্ছে তার এই অনুভূতিটা। তাই ঝটপট টেকে টেনেই নিজের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। তাড়া দিয়ে বলে ওঠে, আমার সাথে আসো। কথাগুলো বলি জাঙ্কুক তেয়ের দিকে আর না তাকিয়ে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তেয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে জাঙ্কুকের পেছন পেছন। জাঙ্কুক খানিকটা এগিয়ে যেতেই আবারও পেছন ফিরে তাকায় তেয়ের দিকে। তেকে নিজের থেকে বেশ দূরে দেখে কপাল কুঁচকে আসে তার। নীরব দৃষ্টিতে চোখ বুলায় তের বিধ্বস্ত কান্না জড়িত মুখের দিকে। কিছু একটা ভেবে আবারও এগিয়ে আসে তের। একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে যায় অফিস রুমে। থেকে অফিস কক্ষে নিয়ে সাদা সোফার উপর বসিয়ে ঠিক তার সামনে বসে জাঙ্কুক। আলতো হাতে তের কাটা ছেঁড়া জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে চোখ তুলে তাকায় জাঙ্কুক তের দিকে। এখনো থেকে থেকে হালকা ফুপিয়ে কেঁদে উঠছে তে। অতিরিক্ত কান্নার ফলে নাক মুখ লাল হয়ে ফুলে গেছে। জাঙ্কুক বিরক্তিতে চোখ বুলায় তের চোখের মুখের দিকে। একটা মানুষ কতটা কান্না করতে পারে জানা নেই জাঙ্কুকের। এই মুহূর্তে ভীষণ বিরক্ত হচ্ছে জাঙ্কুক তের উপর। নিজের সেফটি করার ন্যূনতম চেষ্টা তো করে মানুষ, কিন্তু তে তা না করে শুধু মার খেয়ে গেছে। এটা কোনো কথা হলো? এতটা দুর্বল হলে এই সমাজে চলবে কিভাবে এই মেয়েটা? জাঙ্কুক বুঝতে পারছে তেকে তার সেফটি দেওয়া খুব জরুরি। অবস্থের যে কোনো সময় কিছু একটা বিপদ হয়ে যেতে পারে। এই অসভ্য সমাজের মানুষদের ভিড়ে হারিয়ে যেতে পারে তের কোমলতা। তার তেকে এবার চোখে চোখে রাখতে হবে। এক কথায় তেকে নজর বন্দি করতে হবে, তার বাঁচাতে হবে সকল আগত বিপদ থেকে। ছায়া দিয়ে আগলিয়ে রাখতে হবে নিজের আপনজনের মতো, যেমনটা এত বছর ধরে নিজের মামা মামিকে সেফটি দিয়ে আসছে সকল বিপদ আপদ শত্রুদের হাত থেকে। আজ থেকে তেকেও তার সেফটি দিতে হবে, এবং তার থেকে আরও দ্বিগুণ বেশি দিতে হবে। কারণ তে ছোট, দ্বিতীয়ত তের মধ্যে নিজের মামা মামির সুখটা দেখতে পেরেছে জাঙ্কুক। তাদের জন্য হলেও তেকে এবার নজর বন্দি করে নিবে সে। জাঙ্কুক চোখ তুলে তাকায় পাশে তের মুখের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। তে জাঙ্কুকের দিকে এতক্ষণ তাকিয়েই ছিল। জাঙ্কুক তাকাতেই চোখ নামিয়ে নেয় তে। জাঙ্কুকের দৃষ্টি স্থির তের মুখে। কিছুক্ষণ পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই কিছু একটা ভেবে বিরক্তিতে উঠে যায় জাঙ্কুক। তে আশেপাশে তাকালে তার এমন হয় অবাধ্য চোখ দুটো শুধু তেতেই স্থির হয়ে যায়। এতে জাঙ্কুক ভীষণ বিরক্ত। এই অস্থিরতা নিয়ে এখানে আর থাকা যাবে না। তাই জাঙ্কুক মনে মনে ঠিক করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ছেড়ে চলে যাবে সে। এখানে তার আর কোনো কাজ নেই। এই 2 দিন কোনো রকম পার করতে পারলেই বাঁচে। এখানে সবাই ভালোই আছে, নিজের মামা মামিও ভালো আছে তেকে পেয়ে। তাহলে জাঙ্কুকের আর আসার দরকার নেই এখানে। এবার দেশ ছাড়লে আর আসবে না সেই বাংলাদেশে। দূর থেকেই সবার সেফটির ব্যবস্থা করে দিবে সে। যোগাযোগ রাখবে মামা মামির সাথে, তবুও বাংলাদেশে আসবে না আর। বছরে একবার একদিনের জন্য আসবে না এখানে। যে যার মতো করে ভালো থাকুক, সেও তার মতো থাকবে। কথাগুলো ভেবেই আবারও চোখ ঘুরিয়ে তাকায় তের দিকে। তেকে এক পলক দেখে নিয়ে ধূপধাপ পা ফেলে চলে যায় বাইরের দিকে জাঙ্কুক।
সন্ধ্যা 7টা প্রায় ছুঁয়েছে, মাত্রই তে জীবন বাড়ির বাগান থেকে ফিরেছে। তেকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে জিন তখন রেগে বলল, এই তুই টুই টুই করে বেড়াচ্ছিস কেন? পড়তে না বসে? তোর কি পড়ার সময় হয়নি এখনো? খানিকটা মন খারাপ করে গাল ফুলালো তে। মিহি সুরে বলল, হয়েছে তো মামি, তাহলে পড়তে না বসে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিস কেন শুনি? জিনের ঝাঁঝালো কণ্ঠে খানিকটা চিন্তিত দেখায় তেকে। কপালে চিন্তার ভাঁজ ফেলে বোকার মতো প্রশ্ন করে বলে ওঠে, তাহলে কি আমায় হেঁটে বেড়াতে হবে দাদি? তের এমন প্রশ্নে থামেন জিন। তের দিকে কপাল কুঁচকে তাকিয়ে চুপ করে যায়, কারণ তেকে এই মুহূর্তে আরও কিছু বলে নিশ্চিত তে সেটার রেশ টেনে ইতিহাস রচনা করে আরও উল্টাপাল্টা যুক্তি দেখাবে। তাই জিন কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলল, পড়তে বস তুই, আজ ড্রয়িং রুমেই পড়াবো আমি তোকে। তোর বই সব সোফায় টেবিলে রাখা আছে, গিয়ে বস সোফায়। আমি আসছি তোকে পড়ানোর জন্য একটু পর। আগে জাঙ্কুকে কফিটা করে দিয়ে আসি, ছেলেটা বসে আছে কফির জন্য। যা তুই পড়তে। জিনের উপদেশমূলক কথাগুলো যেন তের মাথার উপর দিয়ে গেল। অদ্ভুত নজরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জিনের দিকে। জিন তের এমন দৃষ্টি বুঝতে না পেরে কপাল কুচিয়ে কিছু বলতে নেবে, তার আগে তে চিন্তিত ভঙ্গিতে বলল, মামি আমার না একটা প্রশ্ন আছে। তখনই জিন বলল, হ্যাঁ কি বলবি বল। তে অদ্ভুত গলায় কৌতূহল দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে বলল, মামি তোমাকে তো আমি সকালে রেখে গেলাম, কিন্তু বিকাল গড়াতে না গড়াতে তুমি সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। তোমার এই অবস্থা কি করে হলো মামি? তে কথার মানে বুঝতে পেরেছে জিন। সকালে জাঙ্কুকের বলা কথাগুলোর পর তিনি আর হুইল চেয়ারে বসেননি, বরং সেটাকে ফেলে দিয়েছে। তখনই সুস্থ মানুষ হয়ে প্যারালাইজ সাজাটা ওনার কাছে ভীষণ কষ্টদায়ক ছিল, যেটার থেকে জাঙ্কুক আজ সকালে তাকে মুক্তি দিয়েছেন। আজ থেকে তিনি আর কখনোই হুইল চেয়ারে সাহায্য নেবেন না। কিন্তু এতে বিষয়গুলো জানেই না, কেউ বলেনি তেকে। তে ছোট বিদায় হয়তো সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারবে না, তাই কেউ কিছু জানেনি। কিন্তু তে জিনকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহল বশত প্রশ্নগুলো করেছে সেটা ঠিক বুঝতে পারছে জিন। জিন তের মনের অবস্থা বুঝতে পেরে ফুস করে দীর্ঘশ্বাস ফেলে বলে, পায়ে ডাক্তার দেখিয়েছি আজ, তাই পা ভালো হয়ে গেছে। ডাক্তার বলেছে বেশি বেশি হাঁটতে, তাই হাঁটা চলা করছি। আর কিছু বলবি? তাহলে তুমি আগে কেন ডাক্তার দেখালে না মামি? আমি দেখাইনি, জাঙ্কুক দেখিয়েছে আজকে ডাক্তার, তাই ভালো হয়ে গেছে আমি। এবার যা তুই, আর কোনো প্রশ্ন করবি না আমায়। কথাগুলো বলে জিন এক প্রকার দ্রুত পা চালিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে যান। থেকে কোনোরূপ কিছু বলার সুযোগ দেয়নি তিনি, কারণ জিনের নিজের কাছেও তের প্রশ্নের কোনো উত্তর ছিল না। যদি এই মুহূর্তে তের সামনে থাকে তাহলে তে আরও প্রশ্ন করবে, যেটা জিন কোনো রকম উত্তর দিতে চায় না। তে জিনকে পা চালিয়ে চলে যেতে দেখে মুহূর্তে ঠোঁট উল্টায়। কোনো কিছুই বোধগম্য করতে না পেরে গিয়ে ড্রয়িং রুমে বসে। চোখের সামনে এক গাদা নিজের বই দেখে মুহূর্তে মুখ কুঁচকায় বিরক্তিতে। হাত নেড়ে বইগুলো দেখে রেখে দিয়ে পাশ থেকে টিভির রিমোট হাতে নেয়। কোলের উপরে বিড়াল ছানার পুতুলটি চাপে টিভির রিমোট দিয়ে টিভি অন করে মনোযোগ দেয় সেদিকে। ড্রয়িং রুমে টিভির শব্দ কানে আসতেই কোথা থেকে দৌড়ে চলে আসে তাদের কাজের মেয়ে পার্কহীন। তেকে টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকতে দেখে বলে, আপা আপনি কি এখন টিভি দেখবেন? তে তখন বলো, হ্যাঁ আমি টিভি দেখব। কেন, কি হয়েছে? ও আমিও আপনার লগে বসে টিভি দেখুম। তে নড়ে চড়ে বসে। ইংলিশ চ্যানেল থাকায় হাতে থাকা রিমোট দিয়ে সেটি চ্যানেল চেঞ্জ করতে নেবে, তার আগেই চেঁচিয়ে ওঠে পার্কহীন আর বলে, আফামনি চেঞ্জ করেন না, এটা মেলা সুন্দর একখান ছবি। আমি আগেও মেলাবার দেখছি, এখন আবারও দেখুন। ছবিটার নাম কি যেন? মনে পড়ছে, ছবিটার নাম হইল টাইটানিক, অনেক রোম্যান্টিক ছবি। তে তখন বিরক্তি নিয়ে বলে, উফ আমি দেখবো না, আমি এসব ইংলিশ তেমন বুঝি না, তাই এই ছবিটাও আমি দেখবো না। আফামনি এগুলো বোঝা লাগবো না, খালি দেখলেই হইব, সে একখান ছবি। আপনি জানেন এই ছবিতে না অনেক সুন্দর সুন্দর সিন আছে। পার্সিনের কথায় গোল গোল চোখে তাকায় দেয় সেদিকে। মনে মনে ভাবে, কি বলছে কে মেয়েটা। টিভির স্ক্রিনে সেই কাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য আসতেই মুহূর্তে মুখখানা হা হয়ে যায় তের। চোখ বড় বড় করে তাকায় সেদিকে। অনাকাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য টিভির স্ক্রিনে ঝলমল করতে দেখে মুহূর্তে চমকায় জাঙ্কুক পেছন থেকে। নিজের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে এসেছিল কফির আশায়, কিন্তু ড্রয়িং রুমে এসে এমন দৃশ্য দেখে থমকে যায়। তেকে বসে বসে এমন দৃশ্য দেখতে দেখে জাঙ্কুক ভীষণ বিরক্ত হয়, কপাল কুঁচকে নেয় আর
তের কাছে আসে আর তের দিকে তাকিয়ে থাকে। তে জাঙ্কুককে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে তার আগে জাঙ্কুক রেগে দ্রুত সঙ্গে সঙ্গে তের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভি অফ করে দেয়। আকস্মিক ঘটনায় তে ও পার্কসিন দুজনেই তাল পাকিয়ে যায়। পার্কসিন দ্রুত তার সঙ্গে বলে ওঠে, আফামনি টিভি অফ করলেন কেন? তাড়াতাড়ি দেন না, আমার চুমুর দৃশ্য চলে যাইতেছে তো। তে তখন বলল, আমি অফ করিনি তো। কথাটা বলে তে দ্রুততার সঙ্গে ঘাড় ঘুরে পাশে তাকাতেই চোখ পড়ল জাঙ্কুকের রাগান্বিত চেহারা। চোখ মুখ শক্ত করে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে। তে সেদিকে স্থির নয়, জাঙ্কুকে রেগে যাওয়া বিষয়টা বোধগম্য করার চেষ্টাও করে না। চঞ্চল তের ছোট্ট মাথায় চলছে টিভির সেই চুম্বন দৃশ্যটি, যেটা শুরু হওয়ার আগে জাঙ্কুকের জন্য থামাতে হলো। দৃশ্যটি শুরু হওয়ার 2-3 সেকেন্ডের মধ্যেই জাঙ্কুক টিভি অফ করে দেয়, যার জন্য সম্পূর্ণ দৃশ্যটি দেখা হয়ে ওঠেনি কারোই। তাই সে দৃশ্যটি সম্পূর্ণ দেখার জন্য তে সঙ্গে সঙ্গে নিজের দু হাতে জাঙ্কুকের হাত চেপে ধরে রিমোটটা কেড়ে নেওয়ার জন্য জোরাজোরি করতে করতে অবুঝতায় বলে উঠল তে, এ ভাইয়া তাড়াতাড়ি দিন না রিমোটটা, বন্ধ করলেন কেন টিভি? আমি দেখবো তো সেটা কি হচ্ছে মেয়েটার। ছেলেটা মেয়েটাকে কামড়িয়ে দিচ্ছে তো, মেয়েটা নিশ্চিত এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি দেখবো তো, আমাকে দেখতে দেন না ভাইয়া। তখনই পার্কসিন বলল, আফামনি গো, এটা কামড়া কামড়ি ছিল না, এটা গভীর চুমু ছিল। এতে কেউ কান্দে না, মাইয়াও কানবো না, ভালোবাসা পাইব, ভীষণ ভালোবাসা। কথাটা বলে মুহূর্তে জিভ কাটে পার্কসিন। সঙ্গে সঙ্গে নিজের দু হাত দিয়ে মুখ চেপে ধরে চোখ উল্টিয়ে তাকায় জাঙ্কুকের রক্তচক্ষুর দিকে, যা পার্কসিনের দিকেই তাক করা ছিল। পার্কসিন শুকনো একটা ঢোক গেলে তের দিকে তাকায়। তের বোকা কথার উত্তর দিতে গিয়ে গড় করে কি থেকে কি বলে ফেলেছে জাঙ্কুকের সামনে। জাঙ্কুক এবার নিশ্চিত তাকে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে নাড়ি ভুড়ি সব বের করে ফেলবে। তে তখনও জাঙ্কুকের হাত থেকে রিমোটটা নেওয়ার জন্য জোরাজোরি করছিল। পার্কসিন দৌড়ে রান্নাঘরে চলে যায়। তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এ ভাইয়া আমাকে টিভি দেখতে দেন না, এমন করছেন কেন আপনি? তের জোরাজোরিতে জাঙ্কুক ভীষণ রেগে যায়। জাঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের হাতের রিমোটটা সজোরে আছাড় মারে ফ্লোরে। সাথে সাথে শত খণ্ডিত হয়ে যায় রিমোটটি। ফ্লোরে চারপাশে দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রিমোটের টুকরোগুলো। জাঙ্কুকের এমন কাণ্ডে মুহূর্তে উল্টা দৌড় দেয় পার্কসিন। তে ভয়ে চমকে ওঠে। জাঙ্কুকের হঠাৎ রেগে যাওয়ার মুহূর্তে ভয়ে কাঁপছে মেয়েটা। জাঙ্কুকের কোনো রূপ রাগের সাথে তে আগে পূর্ব পরিচিত নয়। প্রচণ্ড ভয় নিয়ে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে। রিমোট ভাঙার শব্দে জিন দৌড়ে আসে আর বলে, কি হয়েছে জাঙ্কুক? তে কি বেয়াদবি করেছে তোর সাথে? দম নিয়ে কিছুটা সময় নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় জাঙ্কুক। নিজের মনে মনে বলে, কন্ট্রোল ইউর সেলফ জাঙ্কুক, কন্ট্রোল। মেয়েটা এখনো ম্যাচিউর না, বাচ্চা মেয়ে, কন্ট্রোল। জাঙ্কুক এরপর জিনের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আজ থেকে জীবন বাড়িতে সব রকম সোশ্যাল মিডিয়া বন্ধ মামি। টিভি, ফোন, ইন্টারনেট জাতীয় সব কিছু বন্ধ। শুধু মামার হাতে একটা ফোন থাকবে আর অন্য কারো হাতে নয়। বাড়িতে শুধু ল্যান্ডলাইন থাকবে ফোন করার জন্য, অন্য কিছু না। এমনকি তোমার হাতেও ফোন থাকবে না, শুধুমাত্র বডিগার্ডদের হাতে ফোন থাকবে, ব্যাস। এ তখনও জাঙ্কুকের কথা কাঁপছে। আর জিন ভীষণ অবাক হয়ে বলল, কেন কেউ ফোন ইউজ করবে না? এটা আবার কী ধরনের কথা জাঙ্কুক? জাঙ্কুক তার মামির কথার উত্তর না দিয়ে রাগী চোখে আরও একবার তেকে দেখল। জীবন বাড়ির থেকে সোজা বের হতে হতে জিনের উদ্দেশ্যে বলল, আমি বলেছি তাই।